দর্শক, আজ আমাদের সুপ্রভাতের সেটে অতিথি হিসেবে এসেছেন মোহাম্মদ এ হাই, চর্ম যৌন ও অ্যালার্জি বিশেষজ্ঞ, রাগিব রাবেয়া হাসপাতাল অ্যান্ড কলেজ, সিলেট। চলুন কথা বলবো আমরা আজকের অতিথির সাথে। সুপ্রভাত। আপনাকে সুপ্রভাত। কেমন আছেন? হ্যাঁ, অনেক ভালো আছি। আচ্ছা, আজ সকালে তো আপনি আমাদের মাঝে এসেছেন, কিন্তু প্রতিদিনের সকালটি শুরু করেন কিভাবে? আসলে আমি একটি মেডিকেল কলেজে চর্ম ও যৌন রোগ বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কাজ করছি এবং একই সাথে ডেপুটি ডিরেক্টর ফাইন্যান্স হিসেবে কাজ করছি। তো সকালে আসলে বাচ্চাদেরকে স্কুলে দেওয়ার পরই আমাকে সকাল 8টায় মেডিকেল কলেজে পৌঁছাতে হয় এবং সেখানে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার পরে আমাকে স্টুডেন্টদেরকে সময় দিতে হয়। তারপর যেটা আমাদের মূল কাজ, সেটা পেশেন্টদেরকে আমরা সময় দিই। এছাড়াও যেহেতু প্রাইভেট প্র্যাকটিসে করতে হয় বিকেলে, সেখানে প্রাইভেট প্র্যাকটিসে অনেকটা সময় দিতে হয় এবং এই এতটুকু কাজের বাইরেও কিছু কাজ আমরা রাখি, যেখানে আমরা জনগণের জন্য বা জনকল্যাণের জন্য কিছু কাজ করে থাকি। তো আসলে প্রথমেই যেটা জানতে চাই আপনার কাছে, যে আসলে চর্ম রোগটা আসলে কি, এটা মানুষের কেন হয় সাধারণত? ইনফ্যাক্ট স্কিন ডিজিজ যেটা আমরা বলি, সেটা অনেক ভাস্ট পেপার এবং ডার্মাটোলজিতে আমরা বলি অ্যারাউন্ড 2000 ডিজিজ রয়েছে এবং সেই 2000 ডিজিজের মধ্যে প্রায় 800 ডিজিজ জেনেটিক এবং বাকি যে 1200 রোগ রয়েছে এর মধ্যে বেশিরভাগের কজ আননোন। বাট যেগুলো কমন রোগ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে আমরা অনেকটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর আমরা খুঁজে পাই। ফর এক্সাম্পল একজিমা, সেটা দেখা গেছে শীতে বেড়ে যাচ্ছে, অ্যালার্জিক জনিত কারণে বেড়ে যাচ্ছে। বা আমাদের দেশে ভেরি কমন একটা ডিজিজ স্ক্যাবিজ, সেটা এক ধরনের সার্কোপটিস স্ক্যাবিজ নামে একটা মাইটের কারণে হচ্ছে, সেটা গ্রামে গঞ্জে খুব বেশি হয়। তো এই যে গ্রামগঞ্জের মানুষদের যে বেশি অ্যালার্জি অথবা চর্মরোগ যেটা হচ্ছে, এটার আসলে কারণটা কি? প্রথম কারণ যেটা হচ্ছে, আমি বলছি যে গ্রামে আমাদের স্ক্যাবিজ এই সমস্যাটা বেশি। এটা প্রথম কারণ হাইজিনিক সমস্যা, যেটা আমাদের হাইজিন কমনলি মেনটেন হয় না। নাম্বার 2, ওভার ক্রাউডিং, একটা পুর স্যানিটেশন এবং একই করে প্রচুর লোক থাকে, এর ফলে একজন আক্রান্ত হলেই একই সাথে আর অনেকেই সেটা আক্রান্ত হচ্ছে। সো প্রথম কারণটি হচ্ছে হাইজিনিক এবং এখনো বলা হচ্ছে যে বাংলাদেশে এই স্ক্যাবিজ রোগটা এখন পর্যন্ত হাইয়েস্ট ইনসিডেন্স ইন বাংলাদেশ। তাহলে এটা আসলে কমানো সম্ভব কিভাবে? যেটা হচ্ছে যে মানুষকে এরপরে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করা। আমরা রাতারাতি তো মানুষের হাইজিনিক অবস্থা আমরা চেঞ্জ করতে পারবো না, কারণ সেখানের সাথে ইকোনমিক্যাল কন্ডিশনের ব্যাপার রয়েছে। মানুষকে যদি আমরা অ্যাওয়ারনেস করি এবং সার্ভিলেন্স এবং ঘন ঘন, যেটা আমাদের চিকিৎসক কর্মী যারা রয়েছেন, তারা যদি তাদেরকে একটু মোটিভেট করে যে শরীরে যখন প্রচুর ইচিং হবে বা ঘরের একই সাথে অনেকে ইচিং নিয়ে আক্রান্ত হচ্ছে, এবং তাদেরকে নির্দিষ্ট কিছু মেডিসিন রয়েছে যেগুলো 100% যেগুলা কাজ করে, এই ধরনের মেডিসিনগুলা যদি অ্যাপ্লাই করে ওরা, তাহলে আমরা এই রোগ থেকে বাঁচতে পারি। আর ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ দ্যাট স্ক্যাবিজ রোগ থেকে পরবর্তীতে সাইড এফেক্ট হিসেবে অনেকের ইভেন কিডনি ফেলিওর ডেভেলপ হতে পারে। সুতরাং এই সেন্সে এই রোগের আর্লি চিকিৎসা খুবই দরকার। তো অনেকের স্কিনে দেখা যায় যে আসলে সাদা সাদা হয়তো হয়ে যাচ্ছে অথবা ফুসকুড়ি হচ্ছে, এরকম অনেক কিছু হয়। তো এগুলোর কি আসলে কোনো চিকিৎসা আছে যে যেটা নিলে খুব কার্যকর হবে, কি খুব তাড়াতাড়ি সেরে যাবে? স্কিনের সাদা সাদা দাগ, সেটা অনেক কারণে হয়ে থাকে। তো আমাদের দেশে যেটা একটা ওয়ান অফ দ্য কমন ডিজিজ রয়েছে, পিটিলিগো বা সেথি রোগ আমরা বলি। প্রাথমিক অবস্থায় পেশেন্ট যদি আমাদের কাছে আসে, এখনো আমাদের যে চিকিৎসা আমরা অ্যাভেলেবল আমাদের কান্ট্রিতে, অনেক ক্ষেত্রে 70% ক্ষেত্রে সেগুলো আরোগ্য করা সম্ভব। তো দেখা যায় যে গরমের সময় অনেকের হাতের এটা ঘেমে যায়, কি পা ঘেমে যাচ্ছে, এটাও তো এক প্রকার স্কিন ডিজিজের মধ্যে পড়ছে। এটাকে সরাসরি আমরা স্কিন ডিজিজ হিসেবে সরাসরি বলবো না, এটাকে আমরা হাইপার হাইড্রোসিস বলি। সেটার পেছনে অনেকগুলো কারণ থাকে, স্পেশালি অনেকের জেনেটিক কারণে হাত পা অনেক বেশি ঘামে, বা অনেকের অ্যাংজাইটি বা টেনশন বা আরো অনেক কারণে হাত পা ঘামে। ওটা সরাসরি এমন কোনো মেডিসিন নেই যে 100% কিউরেটিভ, বাট কিছু মেডিসিনের মাধ্যমে সেটার এই প্রকোপগুলো কমানো সম্ভব। ফর এক্সাম্পল, যদি আমরা হাতে অ্যান্টি পার্সপিরেন্ট কিছু লোশন আমরা ইউজ করি, এবং অনেক ক্ষেত্রে কিছু ট্যাবলেট, যেটা অ্যান্টি হিস্টামিনিক জাতীয় কিছু ট্যাবলেট খেলেও আমাদের হাতের এই ঘামগুলো অনেক কম থাকবে। আমাদের দেশে আসলে শীতকাল আসলে দেখা যায় যে অনেকের চামড়া উঠে যাচ্ছে, কি সাদা সাদা হয়ে যাচ্ছে, এটা আসলে কেন হয়? আমাদের দেশে না, এটা সব দেশে এটা হয়। ইউজুয়ালি উইন্টার সিজনে যেটা বলি আমরা উইন্টার ইচিং বলি, উইন্টারে অনেক স্কিন বেশি ড্রাই হয়ে যায় এবং ড্রাইনেসের কারণে অনেকগুলো স্কিনের প্রবলেমগুলো আমরা বেড়ে যায়, স্পেশালি এক্সিমাটাস পেশেন্ট যাদের এক্সিমা রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা এই সমস্যাটা দেখি যে প্রচুর ইচিং হচ্ছে, হালকা একটু স্কিন উঠে যাচ্ছে। কমন কজটা এক্সিমা,
এছাড়াও আরো অনেক কিছু ডিজিজে সেটা স্কিন উঠতে পারে, সেটা হচ্ছে সরিয়াসিস, সেটা ওয়ান অফ দ্য কমন ডিজিজ অলসো ইন বাংলাদেশ। তো এই যে অনেকের যে অ্যালার্জিটা হয়, যে দেখা গেল যে অনেক কিছু খাবার থেকে অ্যালার্জি হচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে, ফুলে যাচ্ছে, এটা আসলে কেন হয়? এবং এটা হলে কিন্তু দেখা যায় সাধারণত আমরা অ্যালার্জির যে ওষুধগুলো এমনি বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু খেয়ে নিচ্ছি, এটা আসলে কতটুকু ঠিক? অ্যালার্জি আসলে অনেক বাস্ট সাবজেক্ট। অনেক কারণে অ্যালার্জি হচ্ছে। অনেক সময় মনে হচ্ছে আমরা এই খাবার খেলে অ্যালার্জি হচ্ছে, হয়তো সেই খাবারটা অ্যালার্জিক না। এনভায়রনমেন্টও অনেক কিছু অ্যালার্জেন রয়েছে, স্পেশালি শীতে যেগুলো আমরা বলি পলেন, গাছ থেকে যে রেণু উঠে, ওটার কারণেও সেটা অ্যালার্জি হয়ে থাকে। অনেক ক্ষেত্রে আমাদের ঘরে যেগুলো ছোট আমরা অ্যানিমেল যেগুলো থাকে, যেমন ক্যাট বা ডগ, ওদের যে যে হেয়ার গুলো থেকে অনেক সময় অ্যালার্জি থাকে। তো যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদের ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারই উইল ট্রাই টু আইডেন্টিফাই যে অ্যাকচুয়ালি অ্যালার্জি কি। তো প্রথম যেটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে অ্যালার্জিকটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে এলিমিনেট করা, যাতে সেটার পাশে না যায়। এবং অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট আমরা প্রয়োজনে আমরা দেই, এবং সেটা আসলে কিন্তু অনেক কাজ করে। তো এখন বর্তমানে বাংলাদেশে যদি বলি যে চর্মরোগের চিকিৎসা কতটা উন্নত হয়েছে আগের চাইতে? আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো, আমি যেহেতু ইংল্যান্ডের সেন্ট থমাস হসপিটালে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তো সেখানে আমরা দেখেছি যে স্কিন বিভাগ যেটা ছিল আমাদের, সেখানে স্কিন বিভাগের অধীনে আরো অনেকগুলো সাব স্পেশালিটি ছিল, যেমন ডার্মাটোপ্যাথোলজি বিভাগ, ফটোবায়োলজি বিভাগ, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বিভাগ, মলিকুলার ডার্মাটোলজি বিভাগ, বা অনেকগুলো বিভাগ, ইভেন ডার্মাটো সার্জারি বিভাগ। এই অনেকগুলো বিভাগ থাকার ফলে একটা পেশেন্ট আসার পরে তাকে অনেক স্পেশালাইজ, যেটি সুপার স্পেশালিটি দেওয়া সম্ভব। আমাদের দেশে এই সুপার স্পেশালিটি এখনো ডেভেলপ হয়নি, এবং সেটা হয়তো আর অনেক সময় লাগবে। আমাদের দেশে ডাক্তাররা অনেক ট্যালেন্টেড রয়েছেন, কিন্তু ওই বাইরের এক্সপোজারটুকু কম। আমার মনে হয় ওই এক্সপোজারটুকু যদি হয়, আমাদের দেশের ডার্মাটোলজি আরো অনেক দূর এগিয়ে যাবে। তবে এখন আমাদের দেশে অনেক ভালো ট্রিটমেন্ট হচ্ছে, স্পেশালি রিসেন্টলি লেজার ট্রিটমেন্ট যেহেতু বাংলাদেশে জি, এসেছে, সেখানেও কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে। আচ্ছা, এই যে লেজারের মাধ্যমে যে সমস্ত চিকিৎসাগুলো করা হয়, এটার আসলে কোনো সাইড এফেক্টস রয়েছে কিনা, যে পরবর্তীতে কোনো অসুবিধা কোনো রোগী এরকম ফেস করবে? এখানে একটা ব্যাপার বলে রাখি, লেজার নিয়ে প্রথমে যে জিনিস বলা হয় সেটা হচ্ছে যে লেজার দিয়ে সব কিছু করা সম্ভব, বাট লেজারের অনেক বেশি তাদের সিলেকশনটা অনেক বেশি দরকার, যে আর ওদেরও লিমিটেশন রয়েছে, লেজার দিয়ে সব কিছু হয় না। স্পেশালি আমাদের দেশের অনেক একনি পেশেন্ট এসে বলে আমাকে লেজার দিয়ে একনিটা ভালো করে দেন, জি, বাট স্টিল নাও আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখেছি এখানেও লেজার দিয়ে ওইসব ট্রিটমেন্ট হয় না। যা সম্ভব সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে বিদেশে যেটা হচ্ছে লেজার রিসারফেসিং, স্কিন যাদের এইজিং পেশেন্টদেরকে স্কিন রিসারফেসিং সেটা কমনলি হয়। হেয়ার রিমুভাল যেটা, সেটা ডায়োড লেজার দিয়ে যেটা করি, সেটা কমনলি বাইরে হয়। কিন্তু আমাদের দেশে আমরা অনেক ক্ষেত্রে ওভার ইউজ হচ্ছে লেজার, যেটা প্রয়োজন নেই। আমরা সেই ব্যাপারে আমি বলবো যে আমাদের আরো বেশি কনসাস হওয়া প্রয়োজন। যদিও সাইড ইফেক্ট নেই, কিন্তু লেজার দেওয়ার সময় ফিজিশিয়ান প্লাস যে অ্যাসিস্ট্যান্ট যেটা থাকবে এই লেজার রুমে, সেখানে কিন্তু অনেক কিছু সাইড ইফেক্ট হতে পারে, যারা আচ্ছা। দিচ্ছে তাদের ক্ষেত্রে স্পেশালি। তো আপনি বলছিলেন যে লেজার আসলে অনেক ক্ষেত্রে ইউজ করা হচ্ছে আমাদের দেশে, তো যেগুলোতে প্রয়োজন নাই সেগুলোতেও কিন্তু হয়তো ইউজ হচ্ছে, তাহলে এটা এখন কার দোষ বলবো? এটা যারা ডাক্তাররা করছে তাদের, নাকি যারা রোগীরা আছে তাদের? কারণ এটার ফল কিন্তু ডাক্তাররা ভোগ করছে না, পরবর্তীতে দেখা যাবে যে রোগীরাই কিন্তু এটার ফলটা ভোগ করবে, তাহলে সেক্ষেত্রে কি বলবেন? সেক্ষেত্রে অবশ্যই প্রথম দায়ী আমি বলবো যেসব চিকিৎসক প্রয়োজন ছাড়াও লেজার দিচ্ছেন তারাই দায়ী। আর আমি সবচেয়ে বেশি দায়ী করব আমাদের যে অথরিটি রয়েছে, অথরিটি কিন্তু বেঁধে দিতে হবে যে কি কি ডিজিজে আমি কি লেজার ইউজ করবো। যেটা আমেরিকাতে এফডিএ রয়েছে, ফেডারেল ড্রাগ যেটা অথরিটি রয়েছে, বা ইংল্যান্ডও রয়েছে। আমাদের দেশে ওই ধরনের অথরিটি ওইভাবে কাজ করছে না, যার ফলে আমরা লেজার সেফটি এবং লেজার অ্যাপ্লিকেশন নিয়ে আমাদের কোনো নিয়ম বা রেগুলেশন আমাদের দেশে এখানে নেই। তো ভবিষ্যতে আপনি এই চিকিৎসা নিয়ে লেজারের উপর অথবা স্কিনের উপর আরো কি কি চিন্তা ভাবনা করছেন? আমি বাংলাদেশে অন্ততপক্ষে চাচ্ছি যে একটি ওয়েল ইকুইপড, একটা আধুনিক একটা স্কিন হসপিটাল আমি করব, এবং সেখানে লেজার থেরাপি সহ আরো অনেক থেরাপি থাকবে। বাট আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের যেগুলো মিডিল ক্লাস যেসব পেশেন্ট, বা যারা আসলে ওইভাবে এসে এই বড় সেন্টারগুলোকে দেখানোর মতো ওদের এবিলিটি নেই জি, জি। ফাইন্যান্সিয়াল, তাদের জন্য কিছু কাজ করা। কারণ এটা কিন্তু আমাদের সবারই একটা ধারণা আছে যে স্কিনের কোনো ডিজিজ হলো, দেখা গেল যে হয়তো আমরা ভাবি যে না, ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকা পয়সার ব্যাপার, এবং সব চিকিৎসার থেকে একটু বেশিও মনে হয় লাগে, এই জন্য অনেকে যেতে চায় না, যে থাক দেখা যাক না কি হয়, সাধারণভাবে কোনো চিকিৎসা তারা হয়তো করিয়ে থাকে। তাদের জন্য এটা বেশ একটি সুখবরের মতোই হলো যে এরকম তাদেরকে নিয়ে আপনারা কিছু চিন্তা ভাবনা না, করছেন। আরেকটা ব্যাপার বলে রাখি, ইভেন আমেরিকাতে দেখা গেছে 31.2%
পেশেন্ট কিন্তু আসলে স্কিন ডিজিজ নিয়ে থাকে, বাট এর মাত্র 2% থেকে 5%, 2 to 5% পেশেন্ট কিন্তু ডাক্তারের কাছে আসে, যেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে। সুতরাং আমাদের দেশে আর অনেক পেশেন্ট কিন্তু আসলে আমাদের চিকিৎসার বাইরে থেকে যায়। ওরা বিভিন্নভাবে যেগুলো কোয়াক ডাক্তার বা আরো অনেক থেরাপি তারা নিয়ে থাকে, এতে রোগটা কিন্তু আরো অনেক জটিল হয়ে যায়। সুতরাং আমি বলবো যে বাংলাদেশে এই পুয়ার পেশেন্টদের জন্য ফ্যাসিলিটি অনেক বাড়ানো দরকার। আপনার উদ্দেশ্য খুবই মহৎ। আমরা আশা করছি যে আপনার এই আশাগুলো খুবই তাড়াতাড়ি পরিপূর্ণ হোক। তো আজ আপনি আমাদের মাঝে এসেছেন, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং চ্যানেল ওয়ান পরিবারকেও ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য এবং আজকে সুন্দর এই সকালটা এখানে কাটানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল এতক্ষণ আমাদের আজকের অতিথির সাথে। এখন আমরা চলে যাব অনুষ্ঠানের পরবর্তী অংশে। সুপ্রভাত বাংলাদেশ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে অথবা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো সুচিন্তিত মতামত জানাতে চাইলে চিঠি লিখে অথবা ফোনে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক সুপ্রভাত বাংলাদেশ, চ্যানেল 1, 5757/A, উদয় টাওয়ার, পঞ্চম তলা, গুলশান 1, ঢাকা 1212 বাংলাদেশ। টেলিফোন নম্বর 01672333030 এবং 88595667। আপনারা আমাদের মেইল করতে পারেন suprabhat@channel1.com.bd। 1952 সালে মাতৃভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পাবে কি পাবে না এ নিয়ে তখন শুরু হয়েছিল জাতীয় সংগ্রাম। ইংরেজির বিরুদ্ধে কোনো লড়াই ছিল না, আজও নেই। তবু রাষ্ট্রভাষার পাশে ইংরেজির স্থান অনস্বীকার্য। শিল্প সাহিত্য ছাড়াও ইংরেজি আধুনিক বিজ্ঞানের ধারক ও বাহক। এর রাজনৈতিক ও ব্যবসায়িক মূল্য অপরিসীম। আজকের পৃথিবী ইংরেজিকে বাদ দিয়ে একটুকু এগুতে পারবে না, বরং পিছিয়েই যাবে। তাই যে সমস্ত বিদেশি শব্দ আমাদের ভাষায় স্থান পেয়েছে তারা বাংলা ভাষারই নিজস্ব শব্দ। তাদেরকে অহেতুক টুটিকটু বা প্রায় অর্থহীন অনুবাদ করার কোনো প্রয়োজন নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় সুপ্রভাত সবাইকে।